আসসালামু আলাইকুম। আজকে এই আর্টিকেলটা সামনে পড়লো, যদিও আর্টিকেলটা মার্চ মাসের। এর মধ্যে আসলে যে কোনো কারণে হোক সামনে পড়ে নাই। আজকে পড়া সামনে যখন পেলাম তখন আর্টিকেলটা পড়ে ফেললাম। বেশি বড় না, ছোট একটা আর্টিকেল। খুব ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট অ্যানালাইসিস। ফ্লেয়ার বা এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা এরর ট্র্যাকিং টুল, যারা কিনা মোটামুটি লারাভেল কমিউনিটিতে পপুলার। আমরা অনেকেই বিভিন্ন এরর ট্র্যাকিং টুল আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করি, যেমন সেন্ট্রি, এটা অনেকেই ইউজ করে, সেন্ট্রিটা বেশ পপুলার। তো এটা সেন্ট্রির মতোই একটা সার্ভিস। তো এরর ট্র্যাকিং টুল কি করে এটা একটু যদি আমরা সংক্ষেপে বলি, যে আমার একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে, সেই অ্যাপ্লিকেশন সার্ভারটাতে অ্যাপ্লিকেশন রান হওয়ার সময় যদি কোনো এরর হয়, সেই এরর এবং রিলেটেড যে ডেটা, লাইক রিকোয়েস্টে কি কি ডেটা ছিল, ইউজার কি দিয়ে রিকোয়েস্ট করেছে, অথেন্টিকেটেড ইউজার কিনা, কোন ইউজার, এই ধরনের অনেক রিলেটেড ডেটা একটা এরর ট্র্যাকিং সার্ভিসের কাছে এপিআই থ্রুতে পাঠিয়ে দেওয়া হয়। এটার বেনিফিটটা হচ্ছে এই ডেটাগুলো চাইলে আমরা আমাদের অ্যাপ্লিকেশন সাইডেও বা অ্যাপ্লিকেশন সার্ভারেও লগ করে পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি। কিন্তু সেই লগ থেকে আসলে রিকোয়েস্টের বিভিন্ন ডেটা বের করে ডিবাগ করাটা একটু টাইম কনজিউমিং এবং একটু ডিফিকাল্ট। কিন্তু এই পুরো ডেটাটা যখন আমরা এরর ট্র্যাকিং সার্ভিসে পাঠিয়ে দিই, তখন ওরা এই পুরো জিনিসটাকে এত সুন্দর করে ভিজুয়ালাইজ করে সামনে রিপ্রেজেন্ট করে যে এখান থেকে সহজে বের করা যায় যে আসলে ওই রিকোয়েস্টে কি ছিল না ছিল, এবং ওভারঅল ডিবাগিংটা বেশ ইজি হয়ে যায়। সো এই এরর ট্র্যাকিং সার্ভিস এরকম আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনেই প্রোডাকশনে ইউজ করি, যাতে প্রোডাকশনে কোনো এরর হলে পরে ইউজার আমাদেরকে নোটিফাই করার আগেই আমরা নিজেরাই এই এরর ট্র্যাকিং সার্ভিসের মাধ্যমে এটা নোটিফাই হতে পারি। এরর ট্র্যাকিং সার্ভিসগুলো সাধারণত ইনস্ট্যান্টলি নোটিফাইও করতে পারে যদি আমরা সেই নোটিফিকেশন চ্যানেল কানেক্টেড করে রাখি। আর প্লাস হচ্ছে ডিবাগের জন্য রিলেটেড ডেটাগুলো আমরা ওই সার্ভিসেই পাই। এখানে ছোট্ট করে কথা প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যে এরর ট্র্যাকিং সার্ভিস, এরর বা এরর যদি মনিটরিং বলি, এরর মনিটরিং সার্ভিস আর হচ্ছে আপ টাইম মনিটরিং সার্ভিস, এই দুইটা কিন্তু ডিফারেন্ট টাইপের সার্ভিস, এবং আমরা এই দুই ধরনের সার্ভিসই আসলে আমাদের প্রোডাকশনে ইউজ করি। কেন? কারণ এরর মনিটরিং সার্ভিস শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার অ্যাপ্লিকেশন সার্ভারটা রানিং। যদি এমন হয় যে আমার অ্যাপ্লিকেশন সার্ভারটাই ডাউন, সেই ক্ষেত্রে আমার এরর মনিটরিং সার্ভিসে আসলে কোনো ডেটাই আসবে না। সো সেপারেট এই জন্য আরেকটা সার্ভিস আমাদের ইউজ করতে হয় আপ টাইম মনিটরিং এর জন্য, যে আমার অ্যাপ্লিকেশন সার্ভারটা রানিং আছে কিনা। সো এমন না যে আমি এরর মনিটরিং সার্ভিস আমার অ্যাপ্লিকেশন সার্ভারে কানেক্টেড করলেই আমার কাজ শেষ। সাধারণত এই দুই ধরনের সার্ভিসই আমাদের কানেক্টেড রাখতে হয়। তো এনিওয়ে, মূল প্রসঙ্গে আসি। তো এই আর্টিকেলের যে ঘটনা বা ওরা এখানে যে ইনসিডেন্টটা বললো, সেটা হচ্ছে এরকম যে ওরা ওদের এই সার্ভিস ফ্লেয়ার, এইটার মার্কেটিং করার জন্য লারাকনে ওরা যায় এবং ওদের বুথ ছিল। তো যখন হচ্ছে ওরা মূলত এই কনফারেন্সের পরে, কনফারেন্সে যারা অ্যাটেন্ডি তাদেরকে মধ্যে বা তাদের কাছে তাদের এই সার্ভিসটা নিয়ে কথা বলতেছে, ঠিক ওই সময়টাতেই আনফর্চুনেটলি তাদের সার্ভিসটাতে একটা ডিডোস অ্যাটাক হয়। এবং ডিডোস মানে হচ্ছে ডিনায়াল অফ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। তো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকটা কি, এটাও যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে নর্মালি আমাদের একটা অ্যাপ্লিকেশনের একজন ইউজার যখন রিকোয়েস্ট করে, এটা হচ্ছে রেগুলার রিকোয়েস্ট। যদি এমন হয় যে আমার অনেক বেশি ইউজার বেড়ে গেল, তখন কি হয় যে আমার সার্ভার যদি সেকেন্ডে 10 জন ইউজারকে সার্ভ করতে পারে, আর কোনো কারণে আমার সার্ভিসটা অনেক পপুলার হয়ে গেল, সো এখানে দেখা গেল 100 জন ইউজার আমার এখানে রিকোয়েস্ট করলো, তখন দেখা গেছে আমার সার্ভার কিন্তু আসলে এই পরিমাণ ইউজার বা লোড সে হ্যান্ডেল করতে পারবে না। আইদার সে কমপ্লিটলি ডাউন হয়ে যাবে, ক্র্যাশ করবে, অথবা হচ্ছে আনরেসপন্সিভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে রেগুলার ইউজার যদি বাড়ে সেই ক্ষেত্রেও যেরকম ব্যাপার। এখন কেউ যদি ম্যালিশিয়াসলি অ্যাটাক করে, যে সে আসলে ফেক রিকোয়েস্ট, বট দিয়ে রিকোয়েস্ট, এরকম প্রচুর রিকোয়েস্ট জেনারেট করে আমার সার্ভারে পাঠালো, তাহলেও কিন্তু সেম একই সিনারিও, যে আমার সার্ভার কিন্তু এই পরিমাণ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে না। এটাকে ভিজুয়ালাইজ করা যায় এইভাবে, যে আমার একটা অ্যাপ্লিকেশন সার্ভার এবং কোনো একজন অ্যাটাকার, সে হচ্ছে মাল্টিপল হোস্ট থেকে বট দিয়ে আমার এই সার্ভিসটাতে কন্টিনিউয়াসলি অ্যাট এ টাইম রিকোয়েস্ট পাঠানো শুরু করলো। তার মানে আমার সার্ভার কিন্তু এত রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে না, এবং আমার সার্ভার আসলে ডাউন হয়ে যাবে। এইটাকেই বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। তো তাদের ক্ষেত্রেও এটা হয়, তাদের যে ফ্লেয়ারের সার্ভার, সেখানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করা হয় এবং ওদের সার্ভারটা ডাউন হয়ে যায়। এবং খুবই আনফর্চুনেট, বেচারারা তাদের ক্লায়েন্টদের কাছে বা যাদের কাছে আসলে তাদের এই সার্ভিসটা সেল করবে, তাদের কাছে তারা এই জিনিসটা প্রেজেন্ট করবে, অথচ তখনই হচ্ছে তাদের সার্ভিসটা ডাউন।
সো ওরা খুব টেনশনে পড়ে যায়। এরপর কি করে সেটা নিয়ে আসলে পুরো কাহিনী। ওরা ইনস্ট্যান্টলি যেটা করে, এখানে ওরা উল্লেখ করে ওদের এখানে প্রায় 200 গুণ বেশি রিকোয়েস্ট আসা শুরু করলো। তার মানে হিউজ পরিমাণ রিকোয়েস্ট, রেগুলার যা রিকোয়েস্ট আসে তার থেকে 200 গুণ বেশি রিকোয়েস্ট। তো ওদের প্রাইমারি আইডিয়া ছিল যেহেতু এত রিকোয়েস্ট আমাদের সার্ভার হ্যান্ডেল করতে পারতেছে না, তাহলে আমরা সার্ভারের রিসোর্স অ্যাড করি বা নতুন সার্ভার অ্যাড করি আরও, তাহলে আমরা এই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু ওরা হিসাব করে দেখলো যে এত পরিমাণ রিসোর্স এই মুহূর্তে অ্যাড করা পসিবল না। সো ওই প্ল্যান বাদ এরপরে ওরা যেটা করে, ওরা চিন্তা করে আমাদের তো আসলে ক্লাউড ফ্লেয়ার আছে আমাদের সার্ভারের সামনে, তো আমরা আসলে ক্লাউড ফ্লেয়ারটাকেই কাজে লাগাতে পারি। যে ক্লাউড ফ্লেয়ারে একটা অপশন আছে যে আমি যদি ক্লাউড ফ্লেয়ারের সেটিংসে বলে দিই যে আমার সার্ভারে অ্যাটাক হচ্ছে, তখন ক্লাউড ফ্লেয়ার এই অ্যাটাকগুলোকে মিটিগেট করে। ক্লাউড ফ্লেয়ার যেটা করে যে তখন সে একটা ক্যাপচা বা এই ধরনের চেকবক্স সে প্রোভাইড করে, যে রিকোয়েস্টই আসবে এই চেকবক্স পার হলে সেটা ভ্যালিড এবং হিউম্যান রিকোয়েস্ট বুঝে নিবে, তখন সে সেটাকে পাস করবে। আর যদি না হয়, অর্থাৎ বট দিয়ে যদি হয়, তাহলে এটা পাস করবে না, তখন সে এটাকে আটকায় দিবে। ক্লাউডফ্লেয়ারের সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত। ক্লাউডফ্লেয়ার বেশ চমৎকার একটা সার্ভিস, বিশেষ করে এই ডিডস অ্যাটাক প্রিভেন্ট করার জন্য ক্লাউডফ্লেয়ার ফ্যান্টাস্টিক। ওরা অটোমেটিক্যালি অনেক কিছু ডিটেক্ট করে, অটোমেটিক্যালি ওরা ডিটেক্ট করার চেষ্টা করে যে আমার সার্ভারে অ্যাটাক হচ্ছে কিনা বা কি ধরনের রিকোয়েস্টগুলো ম্যালিশিয়াস রিকোয়েস্ট হতে পারে, এই ধরনের মানে এই সার্ভিসটা বেশ পপুলার। এছাড়া ওদের সিডিএন এবং অন্যান্য আরও অনেক সার্ভিস আছে, বাট মেইনলি হচ্ছে এই ডিডস অ্যাটাক হ্যান্ডেল করার জন্য ক্লাউডফ্লেয়ার খুব ফ্যান্টাস্টিক কাজ করে। তো তারপরে কি হলো এরপরে, আচ্ছা এটা আমরা যদি আরেকটু ভালো মতো এক্সপ্লেন করতে যাই ক্লাউডফ্লেয়ারের ব্যাপারটা। তো ক্লাউডফ্লেয়ার বেসিক্যালি আসলে একটা প্রক্সি হিসেবে আমরা চিন্তা করতে পারি। ক্লাউডফ্লেয়ারে যেটা হয় যে নর্মালি আমার রিকোয়েস্টগুলো আসলে ডিরেক্ট আমার অ্যাপ্লিকেশন সার্ভারে হিট করতো, বাট আমি যদি মাঝখানে মিডলম্যান হিসেবে ক্লাউডফ্লেয়ারকে বসাই প্রক্সি হিসেবে, তাহলে আমার রিকোয়েস্টগুলো ক্লাউডফ্লেয়ারে আসবে, এরপরে ক্লাউডফ্লেয়ার থেকে আমার সার্ভারে আসবে। এতে করে ওই যে লাভ যেটা, যে যদি কখন আমি দেখি যে আমার সার্ভারে অ্যাটাক হচ্ছে বা ক্লাউডফ্লেয়ার নিজে যদি ডিটেক্ট করতে পারে, তাহলে ক্লাউডফ্লেয়ার এই জায়গা থেকে সেই জিনিসটাকে হ্যান্ডেল করে দিবে। আমার অ্যাপ্লিকেশন সার্ভার পর্যন্ত আর ওই রিকোয়েস্টগুলো আসবে না বা আমার অ্যাপ্লিকেশন সার্ভার ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়াও আমরা সিডিএন এর সার্ভিসটাও ক্লাউডফ্লেয়ার থেকে নিতে পারি। সো ক্লাউডফ্লেয়ারটা খুবই চমৎকার একটা সার্ভিস, এটা অলরেডি বলে ফেলছি। ওরা তখন যেটা করলো যে ওরা তখন এই সুইচটা অন করলো এবং তখন হচ্ছে ওদের এই ডিডোস অ্যাটাকটা ওরা প্রিভেন্ট করতে পারলো। ওদের 99% রিকোয়েস্ট তখন ড্রপ করলো, কারণ ওগুলো হচ্ছে বট রিকোয়েস্ট ছিল। কিন্তু এটাতে একটা সমস্যা হলো কি, যে ওদের সার্ভারে সিনারিওটা এরকম ছিল যে ওদের যে সার্ভিস, এই সার্ভিসটার ব্যাকএন্ড ছিল আসলে এরকম, যেখানে এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার দিয়ে ওয়েবের পার্টটুকু ম্যানেজ করা হতো। ওয়েবের পার্টটুকু বলতে কি বোঝাচ্ছি, যেমন ওদের এই যে ওয়েবসাইটটা বা হচ্ছে লগ ইন করার পর যে ড্যাশবোর্ড, মূলত ওয়েবে ইউজার যে জিনিসটা পাচ্ছে, ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারতেছে, সেইটা সার্ভ হতে হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার দিয়ে। আর যখন কোনো একটা এই যে এরর অ্যাপ্লিকেশন থেকে বা যারা ওদের কাস্টমার তাদের অ্যাপ্লিকেশন সার্ভার থেকে যে এররগুলো ওদের সার্ভারে আসবে, যেটাকে ওরা হচ্ছে প্রসেস করবে বা স্টোর করবে, সেই কাজটা হতো সেপারেটলি ইনজেস্ট সার্ভারে। অর্থাৎ এই দুই রকমের সার্ভার সেপারেটলি আলাদাভাবে কাজ করতো। এবং এখানের মধ্যে আরও বড় যেটা পার্থক্য ছিল, যে ইনজেস্ট সার্ভারে যে রিকোয়েস্টগুলো আসতো, এই যে অন্য কাস্টমারের অ্যাপ্লিকেশন সার্ভার থেকে এরর হলে যে রিকোয়েস্ট আসতো, সেটা সবসময় অথেন্টিকেটেড রিকোয়েস্ট। কারণ সেখানে হচ্ছে এপিআই টোকেন থাকতো এবং অথেন্টিকেট হয়ে তারপরে সেটা এই ইনজেস্ট সার্ভার পর্যন্ত আসতো। আর এই অথেন্টিকেটেড কিনা এই রিকোয়েস্টগুলা ওই রাউটের বেসিসে সেই রিকোয়েস্টের অথেন্টিকেশন হ্যান্ডেল হতো ক্লাউডফ্লেয়ারের ওয়ার্কারের মাধ্যমে। তো ওই রিকোয়েস্টগুলোকে আসলে সেপারেট করা পসিবল, যে ওগুলো শুধুমাত্র সেপারেট রিকোয়েস্ট ইনজেস্ট সার্ভারে আসতেছে। আর এর বাইরে ওয়েবে বা ওয়েব ড্যাশবোর্ডে যেগুলো রিকোয়েস্ট আসতো সেগুলো ক্লাউডফ্লেয়ার থ্রুতেই আসতো, কিন্তু এখানে আনঅথেন্টিকেটেড রিকোয়েস্টও ছিল। যেমন হচ্ছে এই যে এই পেজটা বা লগ ইন পেজটাতে আমি আসতেছি, এটা কিন্তু আমি অথেন্টিকেশন ছাড়াই ইউজ করতেছি। তো ডিডোস অ্যাটাকটা আসলে এই আনঅথেন্টিকেটেড রাউটেই হয়, এবং যার কারণে যেটা হয়েছে যে এই রিকোয়েস্টটা নর্মালি ক্লাউডফ্লেয়ারে আসার পরে ক্লাউডফ্লেয়ার ওটাকে রেগুলার রিকোয়েস্টের মতো করে ওয়েব অ্যাপ্লিকেশনে পাস করে, কিন্তু যেহেতু প্রচুর রিকোয়েস্ট ওয়েব অ্যাপ্লিকেশন সেটা লোড আর নিতে পারে নাই। তো এরপরে ওরা কি করলো, ওরা দেখলো যে আমাদের আসলে যদি সার্ভারটাকে আবার আপ করতে হয় আমাদেরকে এই ডিডোস অ্যাটাক আটকাইতে হবে। তো ওরা হচ্ছে আই এম আন্ডার অ্যাটাক এই মোডটা হচ্ছে ওরা অন করে দিল,
তখন ক্লাউডফ্লেয়ার যেটা করলো যে সব রিকোয়েস্টেই ওরা একটা ক্যাপচা দেখানো শুরু করলো। এখন এরপরে সাথে সাথেই ওদের তো ডিডোএস অ্যাটাকটা ওরা প্রিভেন্ট করলো, ওদের রিকোয়েস্টগুলোকে ক্লাউডফ্লেয়ার আটকায় দিল। কিন্তু প্রবলেম হলো কোথায়? প্রবলেম হলো যেহেতু সব রকমের রিকোয়েস্টই ক্লাউডফ্লেয়ার ক্যাপচা দেখানো শুরু করলো, এই ইনজেস্টে যে বা ইনজেস্ট সার্ভারে যে কলগুলো আসতো এগুলো তো আসলে কাইন্ড অফ বট রিকোয়েস্টের মতোই, কারণ এখানে কোনো ইউজার ম্যানুয়ালি রিকোয়েস্ট করতেছে না, এটা অ্যাপ্লিকেশন থেকে এপিআই টোকেনের থ্রুতে রিকোয়েস্ট হচ্ছে। দেখা গেল এই রিকোয়েস্টও আটকানো শুরু করে দিল। তো অল্প সময়ের মধ্যে ওরা ডিডোএস অ্যাটাকটা কমপ্লিটলি প্রিভেন্ট করলো এবং ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারটাকে আপ করতে পারলো। কিন্তু ইনজেস্ট সার্ভারের রিকোয়েস্ট আসাটাও কিন্তু বন্ধ হয়ে গেল, যার কারণে ওরা আবার সাথে সাথেই পরপরই যেটা করলো, ক্লাউডফ্লেয়ারের কনফিগার করে দিল যে ইনজেস্ট সার্ভারের রাউটে যে রিকোয়েস্টগুলো আসতেছে সেগুলোকে যেন ক্যাপচা না দেখায়, সেগুলো যেন এক্সক্লুড করে, আর বাকি ওয়েবে যে রিকোয়েস্টগুলো আসতেছিল বা ওয়েব অ্যাপ্লিকেশনে সেগুলোকে যেন হচ্ছে ও প্রিভেন্ট করে। তো তখন হচ্ছে আবার ইনজেস্ট সার্ভাররা নর্মালি কাজ করা শুরু করলো। এখন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট কোনটা, যে ডিডোস অ্যাটাক যখন হচ্ছে তখন কিন্তু দেখেন যে ডিডোস অ্যাটাকগুলো যাচ্ছে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারে, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার ডাউন হয়ে গেছে, কিন্তু ওই সময় ওদের কোনো ডেটা লস হয় নাই, কারণ ইনজেস্ট যে রিকোয়েস্ট এগুলো তো হচ্ছে ওদের মূল ডেটা। তো এই ইনজেস্টের রিকোয়েস্টগুলো কিন্তু ইনজেস্ট সার্ভারে যাচ্ছিল। ইনজেস্ট সার্ভারটা অফ হয়েছে কখন? যখন হচ্ছে ওরা ক্লাউডফ্লেয়ারে আইএম আন্ডার অ্যাটাক মোডটা অন করলো তখন বন্ধ হইলো, বাট তার আগে না। তো ওদের এই যে এই পার্টটুকু, এটা কিন্তু সিস্টেম ডিজাইনের পার্ট, এবং এইটাই হচ্ছে মজার পার্ট, যে ওরা যদি এমন করতো যে ওদের অ্যাপ্লিকেশন সার্ভারেই ওরা স্কেল করতো যে মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার দিয়ে আমরা রিকোয়েস্ট হ্যান্ডেল করবো এবং ইনজেকশনের পার্টটুকু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার দিয়েই করবো, তাহলে কিন্তু ডিডিওস অ্যাটাক হওয়ার সময়ই ওদের এই ইনজেকশনের ডেটাও লস হইতো। যেহেতু ওরা এই জিনিসটাকে সেপারেট করছে, এই কারণে ওদের আসলে খুব বেশি ডেটা লস হওয়ার সুযোগ হয়নি। তো আমাদের এখানে বড় লার্নিং হচ্ছে এইটাই, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করব তখন আমরা এটা খেয়াল করব যে আমাদের যে ওয়েবের পার্টটুকু বা যেটা হচ্ছে আমরা ব্রাউজারে সার্ভ করতেছি এই পার্ট, আর যে পার্টটা হচ্ছে আমরা এপিআই রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছি অথবা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস জব হ্যান্ডেল করতেছি, এই ধরনের যে সেপারেট বা যেখানে আমার ওয়ার্কলোডটা বেশি, এটাকে কি আমি সেপারেটভাবে হ্যান্ডেল করতে পারি কিনা, আমার কি সেখানে সেপারেট অথেন্টিকেশন, সেপারেট স্কেলিং এই ধরনের করা লাগতে পারে কিনা। যদি লাগে তাহলে সেটাকে আমি আসলে মানে ডিপ্লয়মেন্ট বা আমার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবেই ম্যানেজ করলে বেটার। তো ওদের কিন্তু এই দুইটা জিনিস সেপারেট রাখার কারণে ওরা বেশ ভালো একটা বেনিফিট এই সিনারিওতে পাইছে, যেটা আমরা এই ইনসিডেন্ট অ্যানালাইসিস থেকে দেখলাম। এরপর যেটা হলো যে ওরা আসলে মানে ক্লাউডফ্লেয়ারের কাছে খুবই হ্যাপি, কারণ ক্লাউডফ্লেয়ারের কারণে ওরা বেশ বড় একটা লস থেকে বেঁচে গেছে। ওদেরকে এরপরে যে অ্যাটাকার সে হচ্ছে আবার র্যানসম চেয়ে মেইল টেইলও করে, কিন্তু যেহেতু আসলে ওদের মানে খুব বেশি সমস্যা হয়নি বা ওদের সার্ভিস আসলে কমপ্লিটলি ডাউন করে দিতে পারে নাই লং টাইমের জন্য, সো ওরা আসলে এখানে অ্যাটাকারকে পে করার কিছু নেই, সো ওরা এখান থেকে এই অ্যাটাকটা থেকে আসলে ওরা বেঁচে গেছে এবং ওদের খুব একটা লস হয়নি। তো এনিওয়ে আমাদের বেশ ইন্টারেস্টিং একটা লার্নিং হলো এই আর্টিকেলটা থেকে। আমি আর্টিকেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও আর্টিকেলটা পড়ে দেখতে পারেন। আর আশা করি আমার অ্যানালাইসিসটা থেকেও মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যারা এই ব্যাপারগুলো সম্পর্কে খুব একটা জানতেন না। তো আজকে এই পর্যন্তই। কমেন্টে জানাতে পারেন আমাদের এই অ্যানালাইসিসটা কেমন ছিল বা সামনে পরবর্তীতে আপনারা এই ধরনের অ্যানালাইসিস দেখতে চান কিনা।